মতিঝিল গ্রামে তিতির ও কোয়েল নামে দুই বোন বাস করত। তিতির ও কোয়েলের বাবা মা মারা গেছে প্রায় 7 বছর হলো। দুই বোন মাঝে মাঝে সময় পেলে ঘুরতে যেত। এভাবে আজও রূপসা নদীর তীরে ঘুরতে এসেছে। দিদি, আমায় ওই নদী থেকে পদ্ম ফুল তুলে এনে দে না দিদি। আমার ওই পদ্ম ফুলগুলো ভীষণ ভালো লাগছে। কিরে দিদি, এনে দে না একটা পদ্ম ফুল। হ্যাঁ রে বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। আজ আমরা অনেক মজা করলাম। আর তুই পদ্ম ফুল নিবি? দাঁড়া বোন, একটু অপেক্ষা কর, আমি নদী থেকে এখনই তোকে পদ্ম এনে দিচ্ছি। এই বলে তিতির কোয়েলের জন্য পদ্ম ফুল নিতে নদীতে নামে। আর নদী থেকে পদ্ম ফুল তুলে হাতে নেয়। আর সাথে সাথে তিতির একটা পদ্ম ফুলে পরিণত হয় আর নদীতে ভাসতে থাকে। কিন্তু কোয়েল সব কিছুই বুঝতে পারে না। দিদি, এই দিদি, কোথায় গেলি তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দিদি, হ্যাঁ দিদি। আচ্ছা, দিদি আবার নদীর জলে ডুবে গেল না তো? এখন আমি কি করে দিদিকে খুঁজে পাবো? দিদি, হ্যাঁ দিদি, কোথায় গেলি তুই? এসব বলে কোয়েল কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে কোয়েল সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। কোয়েলের যখন জ্ঞান ফেরে তখন কোয়েল দেখতে পায় যে সে একজন ভৈরবী মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আর ভৈরবী মা কোয়েলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাছা, কি হয়েছে তোর? তুই এমন অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? কি হয়েছে তোর, বল আমাকে। এরপর কোয়েল তিতিরের অদৃশ্য হয়ে যাওয়ার কথা ভৈরবী মাকে খুলে বলে। কি সর্বনাশ বাছা, তোর বোন নদীর পদ্ম ফুল তুলতে যাওয়াতে তো খুব বড় ভুল করেছে। কারণ ওই নদীটা যে এক জাদুই নদী। আর ওই নদীতে যত পদ্ম ফুল দেখছিস সব পদ্মমাতার সন্তান। তাই কেউ যদি ওই নদীতে নামে বা পদ্ম ফুল তোলে তাহলে পদ্মমাতা ভীষণ রেগে যায় আর তাকে পদ্ম ফুল বানিয়ে দেয় আর নদীর জলে ভাসিয়ে রাখে। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? তাহলে কি আমার দিদিও পদ্ম ফুল হয়ে গেছে? আর নদীতে আমার দিদি পদ্ম ফুল হয়ে ভেসে আছে? কিন্তু ওই নদীর এতগুলো পদ্ম ফুলের মধ্যে আমার দিদি কোনটা? আমি আমার দিদিকে দেখতে চাই। অস্থির হোস না বাছা, চল আমার সাথে, তোর দিদিকে আমি দেখাচ্ছি। এরপর ভৈরবী মা কোয়েলকে নিয়ে রূপসা নদীর ঘাটে যায় আর একটা পদ্ম ফুলের দিকে তাক করিয়ে বলে, বাছা, ওই পদ্ম ফুলটাই হলো তোর দিদি। ভৈরবী মায়ের কথা শেষ হতে না হতেই পদ্ম ফুলটা কথা বলে ওঠে। বোন, আমি তোর দিদি, আমায় চিনতে পারছিস না বোন? আমি তোর দিদি, দেখ আমায়। দিদি, এই দিদি, আমি তোকে ছাড়া থাকবো কি করে বল? না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি আসছি দিদি, তোর কাছে যাব। এই বলে কোয়েল রূপসা নদীতে নামতে ধরে। কিন্তু ভৈরবী মা কোয়েলকে আটকায় আর বলে, বাছা, তুই কি পাগল হয়ে গেছিস? তোকে আমি বললাম না এই নদীতে নামলে পদ্মমাতা তাকে পদ্ম ফুল বানিয়ে দেয়? তুইও কি পদ্ম ফুল হয়ে যেতে চাস নাকি? তোর দিদিকে তুই কি করে রক্ষা করবি? তোর দিদিকে তুই মানুষ বানাতে চাস না? হ্যাঁ ভৈরবী মা, আমি তো চাই। আমি পদ্ম ফুল হতে চাই না, আমি আমার দিদিকে বাঁচাতে চাই। কিন্তু ভৈরবী মা, আমি আমার দিদিকে বাঁচাবো কি করে? কি করে আমার দিদি আগের রূপে ফিরে আসবে বলুন ভৈরবী মা? বলছি বাছা, তোর বোনকে মানুষের রূপে ফিরিয়ে আনার একটি উপায় আছে, আর তা হলো 7 রঙের আম। 7 রঙের আম? কিন্তু 7 রঙের আম দিয়ে কি হবে ভৈরবী মা? অনেক কিছু। এই 7 ফলের আমই যে পদ্ম ফুলের মাথাকে ধ্বংস করে অনেক কিছু। এই পদ্ম ফুলের বিষই যে পদ্মমাতার ভেতরের জাদু শক্তিকে ধ্বংস করে পদ্মমাতাকে আবার ঠিক করবে আর পদ্মমাতাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে। আসলে বাছা, পদ্মমাতা ছিলেন খুবই ভালো মনের মানুষ আর দয়ালু। কিন্তু পদ্মমাতা ভুল করে এখানে এসে রাক্ষসীর দেওয়া বীজ ফল খেয়ে ফেলে। আর ওই বীজ ফল খাওয়ার ফলে পদ্মমাতার ভেতরের দয়ালু রূপটা হারিয়ে যায় আর পদ্মমাতা রাক্ষসীর মতো আচরণ করতে শুরু করে। আর কেউ সামান্য ভুল করলেও পদ্মমাতা তাকে অনেক ভয়ঙ্কর শাস্তি দেয়, যেমনটা সে তোর দিদিকেও দিয়েছে। তাই পদ্মমাতার ভেতরের রাক্ষসী রূপটাকে পাল্টে ভালো রূপটাকে ফিরিয়ে আনতে হবে, তবেই তিনি তোর বোনকে মানুষে পরিণত করে দেবে। আর পদ্মমাতা ছাড়া তোর দিদিকে যে কেউ মানুষে পরিণত করতে পারবে না। তাই যে করেই হোক তোকে ওই 7 রঙের আমের মধ্যে নীল রঙের আমটাই আনতে হবে। আর কৌশলে সেই নীল আমটা পদ্মমাতাকে খাওয়াতে হবে আর পদ্মমাতার দয়ালু রূপটাকে জাগিয়ে তুলতে হবে। সেসব তো বুঝলাম ভৈরবী মা, কিন্তু ওই 7 রঙের আম আমি কোথায় পাবো বলুন ভৈরবী মা?
শোন বাছা, এখান থেকে 200 মাইল দূরে রয়েছে 7 রঙের রাজ্য। আর সেই রাজ্যে আছে রাজমাতা, যার কাছে আছে মায়া আম গাছ। যেই আম গাছে আছে 7 রঙের আম। আর ওই 7 রঙের আমের মধ্যে নীল আমটা তোকে নিয়ে আসতে হবে। এরপর কোয়েল ভৈরবী মায়ের কথা মতো 200 কোষ পাড়ি দিয়ে ওই 7 রঙের রাজ্যে পৌঁছায়। তারপর কোয়েল অনেক খোঁজাখুঁজি করার পর রাজমাতার মহলে গিয়ে পৌঁছায়। কি রে তুই এখানে কেন এসেছিস? এখানে তো সাধারণ কোনো মানুষ আসে না। তুই কি সাহায্য চাইতে এসেছিস নাকি? কি সমস্যা তোর? এরপর কোয়েল রাজমাতাকে সব কথা খুলে বলে। আর রাজমাতার কাছে ওই 7 রঙের আমের মধ্যে নীল রঙের আমটা চায়। আর রাজমাতার কাছে ওই 7 রঙের আমের মধ্যে নীল রঙের আমটা চায়। আর কোয়েলের এমন সততা ও দিদির প্রতি এমন মায়া দেখে রাজমাতার অনেক মায়া হয়। তারপর রাজমাতা 7 রঙের আমের গাছ থেকে নীল রঙের আমটা কোয়েলকে দিয়ে দেয়। তারপর কোয়েল রূপসা নদীর তীরে ফিরে আসে আর পদ্মমাতাকে ডাকতে থাকে। পদ্মমাতা, পদ্মমাতা, কোথায় আপনি? দয়া করে প্রকট হন, দেখা দিন আমায়। কোয়েলের এমন ডাক শুনে পদ্মমাতা প্রকট হয় আর রেগে গিয়ে বলে, কে রে তুই? আমায় এভাবে ডাকছিস কেন? হ্যাঁ, আর তুই এই নীলামটা নিয়ে এখানে এসেছিস কেন? পদ্মমাতা, আমাকে এই নীলামটা আপনাকে দেওয়ার জন্য রাক্ষসী মাতা আমাকে এখানে পাঠিয়েছে। তাই রাক্ষসী মায়ের কথা অনুযায়ী এই নীলামটা আপনি গ্রহণ করুন পদ্মমাতা। রাক্ষসী মায়ের কথা শুনে পদ্মমাতা আর দেরি না করে কোয়েলের হাত থেকে নীল রঙের আমটা নিয়ে খেয়ে ফেলে। পদ্মমাতা যেই না নীলামটা খেয়েছে তখনই রাক্ষসী রূপ কেটে গিয়ে দয়ালু রূপ ফিরে পেয়েছে। কে মা তুই? আর এখানে কি করছিস? এরপর কোয়েল পদ্মমাতাকে সব কথা খুলে বলে। যদিও বা আমি আগের সব কথা ভুলে গেছি, তাও মনে হচ্ছে আমি তোর দিদির সাথে অনেক বড় অন্যায় করেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর দিদিকে মানুষ রূপে ফিরিয়ে আনছি। এই বলে পদ্মমাতা তিতিরকে পদ্মফুল থেকে মানুষে পরিণত করে দেয়। এরপর পদ্মমাতা খুশি হয়ে কোয়েলকে কিছু স্বর্ণমুদ্রা দেয়। আর পদ্মমাতা স্বর্ণমুদ্রা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তিতির ও কোয়েল স্বর্ণমুদ্রা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। বাঁশ বিক্রি করে ওর ভালোই দিন কাটছিল। কিন্তু একদিন হলো কি, আরে বাঁশের কারিগরেরা সব হঠাৎ করে উধাও হয়ে গেল কেমন করে? প্রতিদিন বাঁশ বিক্রির টাকা দিয়েই তো আমার সংসার চলে। বাঁশ বিক্রি না হলে আমি আর আমার বউ খাবো কি? ভাগ্যিস বাবা এই বাঁশবাগান আমার জন্য রেখে গিয়েছিল, কিন্তু কেউ তো বাঁশ কিনতে আসছে না। কি সুরেশ ভাই, বাঁশবাগানে একা একা কি করছো? কি আর করব, রোজ যা করি, বাঁশের কারিগরদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই পথ দিয়ে তো কেউ আসছে না। তুমি জানো না কি জানবো? বাঁশের কারিগররা বাঁশের সব জিনিস বিক্রি করা বন্ধ করে দিয়েছে। বলো কি ভাই? কিন্তু কেন? কি এমন ঘটনা ঘটলো যে বাঁশের কারিগররা কাজ ছেড়ে দিয়েছে? ওরা কি রাতারাতি বড় লোক হয়ে গেল নাকি? না গো সুরেশ ভাই, আসলে হয়েছে কি, বাঁশের তৈরি জিনিসপত্র বেশি দিন তো আর টিকে না, আর দামও বেশি। তাই মানুষ আর বাঁশের জিনিস কিনতে চায় না। তাই তো ওরা সকলে চাষাবাদ করা শুরু করে দিয়েছে, আর সবাই এখন অন্য সব কাজ করছে। হায় হায়, এ কি কথা শোনালেন হাসু ভাই? তাহলে এবার আমার চলবে কেমন করে? আমি যে কোনো কাজ করতে পারি না, আর আমার অবস্থা তো তুমি জানোই। উপরওয়ালা জন্ম থেকেই আমার কাজ করার শক্তি দেয়নি। বাবার দেওয়া এই বাঁশবাগানই যে আমার ভরসা। এবার বোধহয় আমাকে না খেয়ে মরতে হবে। রাখে আল্লাহ, মারে কে? তুমি দেখো, এসব সব সমস্যা মিটে যাবে। তা আমি চলি গো, বড্ড যে দেরি হয়ে যাচ্ছে। তা ভাই হাসু, তুমি চললে কোথায়? আর বলো না ভাই, বউটার বেজায় জ্বর, তার উপর কাশতে কাশতে মরে যাচ্ছে। কবিরাজের কাছে গিয়ে কটা দাওয়াই নিয়ে আসি। বউটা মরলে যে আমি এতিম হয়ে যাব গো, ঘরটা ফাঁকা হয়ে যাবে। তাই নাকি হাসু? বউ মরলে কেউ এতিম হয় নাকি? সে তো বাপ মা মরলে হয় শুনেছি। আরে যা মনে আসলো তাই বললাম। তুমি জানো না আমি হাসু ভাই, মনের কথা কইয়া যাই। চলি গো সুরেশ ভাই,
লোকটার কি মাথা খারাপ হলো নাকি? কিন্তু আমি বা এখন কি করব? এখানে দাঁড়িয়ে থেকে তো কিচ্ছু হবে না। যাই, আমি বরং ঘরে যাই, দেখি বউটা কি করছে। জোর খিদেও পেয়েছে। মানুষটা না খেয়ে চলে গেল। দুটো না খেলে আমিই বা খাই কি করে? একা একা খেতেও তো ভালো লাগে না, আবার খিদেতেও তো পেট চলছে। বউ, কই গো? কই তুমি? ঘরে কি কোনো কাজ নেই? ভাত বেড়ে মাছি তাড়াচ্ছ? শোনো, কাজ ফেলে বসে থাকার লোক এই সুরেশের বউ নয় কো, বুঝলে? ছি ছি বউ, আমি হলাম ঘরের কর্তা, তোমার স্বামী। স্বামীর নাম উঠতে বসতে মুখে নিতে নেই। কিছু তো জানো না দেখছি। আমার শ্বশুর তবে কি তোমাকে কিছুই শেখায়নি? সেটা তো আমি বুঝতে পারছি। আমার শেখা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তো। রাজ্যপাট সামলে এলে তো কি নিয়ে এলে দেখি? কি আর আনবো বউ, আমার হাতে তো ফুটো পয়সাও নেই। বাঁশ বিক্রি বন্ধ হয়ে গেছে। ও পাড়ার হাসু বলল কারিগররা নাকি বাঁশ দিয়ে আর কিছু বানাবে না। এবার আমাদের চলবে কেমন করে বউ? আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আগে দুটো মুখে দাও তো। ইস, শুধু নুন আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত, এমন ভাত খাবো কেমন করে? একটু কি তরকারিও নেই? না গো, বাঁশবাগানে যখন গেলে কিছু কচি বাঁশকুড়ুল আনতে পারতে তো। বাঁশকুড়ুলের তরকারি দিয়ে মজা করে ভাত খাওয়া যেত। তাহলে ভাত রেখে দাও, আমি বরং যাই, কটা বাঁশকুড়োল খুঁজে নিয়ে আসি। এই ভর দুপুরে তুমি বাঁশবাগানে যাবে? তাতে কি আছে, আমি যাব আর আসবো। সুরেশ আবার বাগানে এলো, কিন্তু বাগানে এসে কারো একটা কান্নার আওয়াজ পেল। কে কে ওখানে? কে কাছে অমন করে? কার আবার কি হলো? কে আছে? আমি গো, আমি। আমার মনে বেজায় দুঃখ, তাই বসে বসে কাঁদছি গো। কি হয়েছে আপনার? আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? না, কেউ আমায় সাহায্য করতে পারবে না, তুমিও না। আসলে মানুষ মানেই স্বার্থপর, তারা তাদের স্বার্থের বাহিরে কিছু বুঝতে পারে না। আহা, বলোই না, কেন কাঁদছো তুমি? পাশের গ্রামেই আমার ঘর। আমার একমাত্র নাতনি রিমলি, ওর বাবা মা কেউ নেই। হুট করে কাল রাতে আমিও মরে গেছি। মা বাবা মরা নাতনিটাকে আমার দেখার কেউ নেই। তুমি বললে তোমার নাতনিকে আমার বাড়িতে এনে রাখবো বুড়িমা। আমাদের তো ছেলেপুলে নেই, দুটি প্রাণীতেই থাকি। আমার বউ একটু রাগী, তবে মানুষটা অনেক ভালো। তবে আমারই তো নুন আনতে পান্তা ফুরায়, তবুও অভাবের সংসারে আমি ওর উপরে তবুও কোনো কষ্ট আসতে দেব না। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ গো বুড়িমা, আসলে আমার শরীরে কোনো শক্তি নেই কাজ করার, এই বাঁশ বাগানই সম্বল। তবে আজকাল বাঁশের বিক্রিও কমে গেছে। ও তুমি ভেবো না, তবে আমি এখনই রিমলি তোমার নাতনিকে আমার বাড়িতে নিয়ে আসব। সেদিন সুরেশ রিমলিকে নিয়ে তার বাড়িতে আসে। ওগো, এ তুমি কাকে নিয়ে এলে? ওর নাম রিমলি, বড্ড দুঃখী মেয়ে বউ, তাই ওকে সাথে করে নিয়ে এলাম। আমাদের ঘরে তো কোনো সন্তান নেই, ওকে নিয়েই না হয় আমাদের জীবনটা কাটুক। এ তুমি কি বলছো গো? এক গাছের ছাল আরেক গাছে লাগে নাকি? এতে তুমিই কষ্ট পাবে। মা, ও মা, তুমি বাবাকে বকো না মা। আমি কোনোদিন মা বাবাকে দেখিনি। বাবা বলেছে বাবাই আমার বাবা, আর তুমি আমার মা। আমি চলে যাচ্ছি মা, তুমি বাবাকে বকো না। কি বললি তুই? তুই আমাকে মা বলে ডাকলি? আয় মা, আমার কাছে আয়, আমাকে আরো অনেকবার মা বলে ডাক শোনা মেয়ে। মা, 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 তুমি সত্যি আমার মা হবে? হ্যাঁ রে মেয়ে, আমি তোর মা। আয়, মুখটা কত শুকিয়ে গেছে, হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নে তো দেখি। তবে হ্যাঁ, আর যদি কোনোদিনও চলে যাওয়ার কথা বলিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ মা, আর বলবো না। রিমলিকে নিয়ে বেশ হাসি খুশিতেই সুরেশ ও তার বউয়ের দিন কাটছিল। কিন্তু একদিন হলো কি, সুরেশ বাঁশবাগানে বসে কাঁদছিল। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? এ কটা দিন কোনো রকমে কেটে গেছে বুড়িমা, কিন্তু আজ আমাদের ঘরে কোনো খাবার যে নেই, আর বাগানে কোনো বাঁশকুড়োলও নেই। আমরা বড় বড় দুটো প্রাণী না হয় পানি খেয়ে কাটিয়ে দেব।
কিন্তু রিমলি, ও যে বড্ড ছোট্ট একটা মেয়ে। তুমি বাঁশবাগানে আলুর চাষ করো, তোমার আর কখনো খাবারের অভাব হবে না বাবা। এই মাটিতে তো আলুর ফলন হয় না বুড়িমা। তার উপর বাঁশবাগানের এত ছায়ায় কোনো ফসলই যে জন্মাবে না, বাঁশের শেকড় তা জন্মাতে দেবে না। তুমি এসব নিয়ে ভেবো না, যা বলছি তাই করো, তাতেই তোমার মঙ্গল। আমি তো চাষ করতে জানি না। সমস্যা নেই, ওই যে দেখো দূরে একটা কোদাল আছে, তুমি ওটাতে হাত রাখলেই জমি তৈরি হয়ে যাবে। আর আলুর বীজ এনে লাগিয়ে দাও, তারপর দেখো কি হয়। বুড়ির কথা শুনে সুরেশ কোদালে হাত দিতেই জমি আপনা আপনি তৈরি হয়ে গেল। কিন্তু অসুবিধে হলো বীজ কেনা নিয়ে। সুরেশ খুব মন খারাপ করে ঘরে ফিরলো। ওগো, একটা বাঁশও যে বিক্রি করা হলো না, ঘরে যে একদানা চালও নেই। মেয়েটা যে খিদে পেটেই ঘুমিয়ে পড়লো। এই ছুরিটা নিয়ে যাও, এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে এসো। কিন্তু এটা তো তোমার খুব পছন্দের, এটা কেমন করে নেব আমি? মার স্ত্রী হলে মেয়েরা সব শখ দুপায়ে মারিয়ে দিতে পারে গো। তুমি যাও তো, দেরি করো না। সুরেশ খাবার আর আলুর বীজ নিয়ে বাড়িতে ফিরে আসে। আলুর বীজ দিয়ে কি করবে? বাঁশবাগানে চাষ করব। তুমি খাবার তৈরি করো, আমি বীজগুলো লাগিয়ে আসছি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আলুর গাছগুলো শুকিয়ে যায়। এত যত্ন করলাম, তবুও গাছগুলো শুকিয়ে গেল। হায় উপরওয়ালা, এ তোমার কেমন বিচার? আমাদের দুঃখের দিন কি কখনোই শেষ হবে না? সুরেশ, তুমি কাঁদছো কেন বাবা? তোমার ক্ষেত থেকে আলু তুলে নাও, আর আলু তোলার পর জমি পরিষ্কার করে দিলেই আবারও আপনা আপনি আলু জন্ম নেবে। এভাবেই তোমার আর কোনো অভাব থাকবে না বাবা। ধন্যবাদ বুড়িমা, আপনি যা করলেন তা কেউ করে না কারোর জন্য কখনো। আমার রিমলি তোমাদের সাথে সুখেই আছে, এতেই আমার শান্তি। যাও, সুখে দিন কাটাও। বিদায়। সুরেশ বাগানে আলু চাষ করে অনেক লাভবান হলো। সে অনেক আলু পেল, আর সব বিক্রি করে ও ধনী হয়ে গেল। রিমলি, ও রিমলির মা, কোথায় তোমরা? দেখো, আমি তোমাদের জন্য কি এনেছি। কি এনেছে বাবা? নে মা, এতে তোর জন্য নতুন জামা আছে। আর বউ, এতে তোমার জন্য কাপড় আছে। লাল টুকটুকে একটা শাড়ি এনেছি গো। আর এই নাও, এই যে তোমার চুড়ি। এটা না বিক্রি করে দিয়েছিলে, তাহলে ফেরত পেলে কেমন করে? এই চুড়ি বন্ধক রেখেছিলাম, এখন টাকা আছে তাই সারিয়ে আনলাম। দাও গো, এবার দুটি খেতে দাও দেখি। হ্যাঁ, এসো, তোমার ক্ষেতের আলুর সাথে দেশি মুরগি দিয়ে ঝোল মন ভরে খাবে, এসো। চলো বউ, আজ জমিয়ে খাবো। জমিয়ে খাবো আজকে। ছিল বয়সের ভারে সে ঠিক মতো চোখে দেখতে পারতো না। সন্তান সন্ততি বলে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সে মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়তো, তা বিক্রি করে সে ঘর সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে সেই বুড়ির বাড়ির দিকে। আরে, এ তো এক অসহায় বুড়ি, এর সাথে তো কেউই থাকে না। যাই, বুড়ি তো একাই থাকে, এর বাড়ি চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর সেই চোর প্রতি রাতে সেই বুড়ির বাড়িতে আসে, আর প্রতি রাতে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি তো আর চোখে দেখে না, তাই সে বুঝতে পারে না কি করে তার জিনিসপাতি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেল। শেষমেশ সে বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি, আজ তো আর চুরি করার মতো কিছুই পাচ্ছি না। কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে। মুরগি ছিল বুড়ির খুব পছন্দের।
চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে মুরগি নেই, চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে অনেক বেশি পেয়েছে। হ্যাঁ রে হতভাগা চোর, আমার তো সবই নিয়ে গেছিলি। এই মুরগটাও কি তোর নেওয়া লাগলো? যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তখন দেখলো মুরগির বাসার ভেতরে একটি ডিম পড়ে রয়েছে। ইসে, মুরগিটা আমার সবেমাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাস চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি রাগ করে চোরের উপর প্রলাপ বকতে থাকলো। এরপর সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিল এবং কাঁথা দিয়ে সে ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিতে তা দিতে এবং সে ডিম থেকে বাচ্চা ফুটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটি। এর থেকে বাচ্চা ফুটলে এই বাচ্চার থেকে আমি আমার পছন্দ মুরগিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সার্থক হলো। একদিন ডিমটা লাফ দিল। বুড়ি তো অবাক হয়ে গেল আর সে ডিমের কাছে চলে গেল। তো একবার লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটি ডিম থেকে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকেই তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? হ্যাঁ বাবা, আমি তোর মা। এরপর সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত, বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়া, সব কিছুতেই বুড়িকে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এসবই সে মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না, এ কথাটি মোরগ জেনে খুবই কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। কিছুদিন পরের ঘটনা, আবারও একদিন চোখ পড়ল চোরের বুড়ির বাড়ির দিকে। সে মোরগটিকে দেখতে পেল। আরে, এটা তো বুড়ির বাড়ির মোরগ। স্বাস্থ্য দেখেছি বেশ ভালোই হয়েছে। আজ রাতে এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, বুড়ির বাড়ি চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর চুরি করতে এলো বুড়ির বাড়িতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরে ঘুমাতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো, আর যেই না সে মোরগটাকে ধরতে গেল, অমনি মোরগটার ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে তা চুরি করতে, তাই সে ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে কিছুই দেখতে পারছিল না। তখন সে সেখান থেকে পালাতে ধরলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারপর সে অনবরত তাকে ঠোকর দিতে লাগলো। সে প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও বাবারে, ও মা রে, বাঁচাও, বাঁচাও আমাকে। কেউ কি আছো? আমাকে বাঁচাও, নইলে যে আমাকে মেরে ফেলবে। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে অনেক লোক সেখানে উপস্থিত হলো। এই চোর, অসহায় এই বুড়ির বাড়ি চুরি করতে তোর লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়েছিল, তাহলে সেটা তো মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে কিন্তু তোর পা ভেঙে দেব।
চোর তখন অস্বীকার করতে যাচ্ছিল। সে মিথ্যা কথা বলতে চাচ্ছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর সাহস হচ্ছিল না। অকপটে সে সব সত্য কথা স্বীকার করলো। হ্যাঁ, আমি বুড়ির বাড়ি চুরি করেছিলাম। আমি খারাপ কাজ করেছিলাম। আমাকে মাফ করে দাও। আমি বুড়ির সবকিছু ফেরত দিয়ে যাব। বুড়িমা, বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা সবাই তাকে মাফ করে দিল। বুড়িও খুব খুশি হলো। সে এই ভেবে মাফ করে দিল যে তার সবকিছু ফেরত দিলে সে তার মুরগিটিকেও ফেরত পাবে। আর মোরগও খুব খুশি হলো এই ভেবে যে সে তার মাকে ফিরে পাবে। পরদিন চোর একে একে সবকিছু ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সেই মুরগিটা ফেরত দিল না। সবই তো ফেরত দিলি, কিন্তু আমার প্রিয় মুরগিটা কোথায়? সেটা ফেরত দিবি না? আমি তো সেটা বাজারে বিক্রি করে দিয়েছি, তাই তো তোমাকে সেটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে পরি মন মারা হয়ে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এ কথা শুনে মোরগ বলল, আমার মায়ের দরকার নেই। আমি ছোটবেলা থেকেই তোমার কাছে বড় হয়েছি। তুমি তো আমার মা, তুমি আমার বাবা। আয় বাবা, আমার বুকে আয়। তুই হলি বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে কোনো চোরই বুড়ির বাড়ির দিকে আসার সাহস পেত না। সবাই জেনে গিয়েছিল এ বুড়ির মোরগ ছেলে আছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলেই মোরগ ছেলে তাকে শাস্তি দিবে। তখন কোনো দুষ্ট লোকে সেদিকে আর পা বাড়াতো না। বুড়ি আর মোরগ খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।